আছে, স্বার্থ ছাড়া ভাই আমি এক চুল চলিনি। পিঠের দিকটা চেয়ে দেখুন, এখানটা বুঝতে পারবেন, বুঝতে পারছেন এটা কি বলুন তো? ভালোবাসা আপনাদের, এটাই হচ্ছে আমার স্বার্থ। এত ফুল দিয়েছে, গাড়ির হুডে বসেছিলাম, আমি পারলে জামা চেঞ্জ করতে পারি ভাই, আমি দেখাবো বলে আজকে জন্য চেঞ্জ করিনি। বিশ্বজিৎ দা মনে হচ্ছে ওই প্রার্থীর থেকে একটু কম শরীরের কালারটা, না? এটা ঠিক বলেছি তো? এইসব কী সব মাখলে চকচক করে বলেন না, এইসবগুলো মেখে বার হবেন, বুঝতে পেরেছেন? হাইটটাও বেশি আছে, শুধু একটা জায়গায় কম, সেটা হচ্ছে তুলনামূলক এমনি ফর্সা ছেলে। যাক, আপনারা এবার ডিসাইড করুন, আপনারা ডিসাইড করুন। আর আপনার চুলটা একটু ছোট আছে, আপনারা ডিসাইড করুন। জোড়া ফুল, পদ্ম ফুল মানুষকে ফুল বানাচ্ছে, আর বামপন্থী আইএসএফরা মানুষকে সঠিক রাস্তা দেখাচ্ছে, কোনটা গ্রহণ করবে আপনাদের উপর নির্ভর করব। সংখ্যালঘু মুসলমান যারা আছেন এখানে, দিদি তো তাদের মাসিয়া, এখন দিদির ভাইপো আরো বড় মাসিয়া সাজার চেষ্টা করছে। এখন দিদি ভাইপোর মধ্যেই কম্পিটিশন হয়ে গেছে, মুসলমানদেরকে সব থেকে বোকা কে বানাতে পারে, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে করে রাখতে চাইছে। আপনারা জানেন রঙ্গনাথ মিশ্র কমিশন বলছে পিছড়ে বর্গের মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উচ্চশিক্ষায় চাকরিতে 10% সংরক্ষণ দিতে হবে। একইভাবে মমতা ব্যানার্জি 10% সংরক্ষণ দিলেও ওবিসি এ ওবিসি বি ঘেটে ঘ করে দিয়ে এখন না উচ্চশিক্ষায় না চাকরিতে পিছড়ে বর্গের মুসলমানরা সুযোগ পাচ্ছে। কিন্তু 2010 সালে বামেদের তৈরি ওবিসি আজও পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ট্রেন চালাবার সাহস পেল না। কিন্তু 11-র পরে মমতা ব্যানার্জি নিজের মনের মতো করে, অর্থাৎ হচপচ করে যে সংরক্ষণ দিয়েছিল সেটা হাইকোর্টে বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে ওটা ঝুলে আছে। তাই আপনাদের বলবো, না দলিত, না আদিবাসী, না মুসলমানের উপকারীরা করছে, না উচ্চবিত্ত, না পিছড়ে বর্গের মানুষ উপকার করছে। এরা কারো উপকার করেনি। গুটি কয়েক তৃণমূলের তোলাবাজি নেতা ছাড়া এই সরকারের আমলে কেউ উপকৃত হয়নি, সবাই বঞ্চিত হয়েছে, কোনো না কোনো জায়গা থেকে এই সরকারের আমলে বঞ্চিত হয়েছে। তাই একটা 15 বছরের সরকার এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় একটা ইন্ডাস্ট্রি করতে পারলো না, এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় সেই অর্থে বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারলো না। তাই এই সরকারকে আর সুযোগ দেওয়ার প্রশ্ন নয়। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। দিকে দিকে যেভাবে মানুষজন বামপন্থী আইএসএফের ছায়াতলে আসছে, আপনারা ভাবতে অবাক লাগবেন। আপনারা এখানে আছেন, আমি আজকে মধ্যম গ্রামে যে রোড শোটা করেছি, আমি অবাক হয়ে গিয়েছি যে শুরু কোথায়, মিছিলের শেষ কোথায়। শুধু বামপন্থী আইএসএফ নয়, এমনও মানুষ উপস্থিত হয়েছে যারা 2021 সালে, 2023-এ, 2024-এ যারা বামের তৃণমূলকে ভোট দিয়েছিল, তারাও এই মিছিলে আসছে, তারাও পরিবর্তন চাইছে। তাই শুধু তাই নয়, গতকাল রাত 10টা তখন বাজে রামপুরহাটে সঞ্জীব মল্লিক সিপিএমের প্রার্থীর হয়ে আমি একটা জনসভা করছিলাম। সেখানে হাজার হাজার মানুষ রাত 10টা অবধি অপেক্ষা করছে আমাদের বক্তব্য শোনার জন্য। কোনো না কোনো আমি জায়গাতে একটা যেটা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন বিজেপির আর তৃণমূলের বাইনারি নয়, সেই সেটিং মানুষ ভেঙে দিয়েছে। তাই এগিয়ে আসছে, প্রকৃত অর্থে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, বামপন্থীরা পারবে, খামচিহ্ন পারবে। তাই খামচিহ্ন বামপন্থীদের ছায়াতলে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। তাই বলবো আপনাদের, আগামী 4 মে ইতিহাস রচনা হবে। সেই ইতিহাস রচনায় অংশ হিসাবে আমডাঙ্গাও থাকবে, হাসিম আব্দুল হালিম সাহেবের আমডাঙ্গাও থাকবে, এ আশা আমরা আপনাদের কাছে করছি। অর্থাৎ 29 এপ্রিল ইভিএম মেশিনের কত নম্বর 8 নম্বর বোতাম টিপে বিশ্বজিৎ মাইতিটাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এ আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? একটু হাতটা তুলবেন, হাতটা তুলবেন। এ আশা করতে পারি তো নাকি? এ আশা করতে পারি তো নাকি? এর জবাব আমরা দেবো এই 4 মের পরে। কেমনভাবে জবাব দেব? এই তৃণমূলের আমলে দেবদেবীর সম্পত্তিকেও তৃণমূল ছাড়েনি। মন্দিরের নামে, দেবদেবীর নামে দেবত্ব সম্পত্তিকেও লুটতে এই তৃণমূলরা ছাড়েনি। ঠিক যেভাবে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান
কথা, ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুটেছে, এই সরকারের আমলে দেবদেবী সম্পত্তিও লুটেছে। তাই মানুষদের বলবো, ধর্ম জন্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হন, আমাদের হাতকে শক্ত করুন, 148-এর ম্যাজিক ফিগারে আমাদের পৌঁছার আমরা দায়িত্ব নিয়ে বলছি। ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে যেমন ওয়াকফ বোর্ডকে বুঝিয়ে দেবো, একইভাবে মন্দিরের সম্পত্তি, দেবদেবীর সম্পত্তি, এই লুটেরারা যেটা চুরি করেছে সেটাকে ফিরিয়ে নিয়ে এসে মন্দিরের নামে দেবদেবীর নামে আমরা ফিরিয়ে দেব। কিন্তু সুযোগটা তো দিতে হবে। আপনারা আশা করছেন কাটমানি মুক্ত সমাজ ব্যবস্থা, তাই না? আপনারা আশা করছেন দত্তপুকুরের মানুষ দত্তপুকুরে ট্রিটমেন্ট নিক, খুব বেশি হলে বারাসাত মেডিকেল কলেজে গিয়ে ট্রিটমেন্ট নিক। আপনারা আশা করছেন যে পুরাতন রুট বা বাস রুট ছিল সেটা নতুন করে চালাতে হবে। আপনারা আশা করছেন আম খাবো, আর লাগাচ্ছেন গাছটা জাম, আম কি আর পাবেন? আপনারা আশা করছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ডেভেলপমেন্ট করব, আর যাদেরকে ভোটটা দিচ্ছেন দুর্নীতিগ্রস্ত যারা, তারা শুধু নিজের ছাড়া সমাজের কথা একটুও ভাবে না। তাই সময় এসেছে, যদি মনে করেন যে দৃষ্টান্ত তৈরি করতে হবে, তাহলে 2021 সালে যে ভুলটা করেছেন আর করবেন না। আপনাদের বলবো, বাইনারির শিকার হয়ে গিয়েছিলেন আপনারা অনেকেই, সেই আর শিকার হবেন না। এবারে যেটা দেখছি আমি বাস্তব কথা বলছি, যারা তৃণমূলের অত্যাচারে জোড়া পদ্ম ফুলকে ভোট দিতে চাইছেন, আমি অনুরোধ করব সে অত্যাচার বাড়বেই, ভোট ভাগাভাগি করবেন না। আপনারা মূল্যবান ভোট তৃণমূলের অত্যাচারের কারণে পদ্ম ফুলকে দিলে পদ্ম ফুল জব্দ করতে পারবে না তৃণমূলকে। সমস্ত ভোটটা বামেদের সমর্থন নিয়ে আইএসএফের মনোনীত প্রার্থী ইভিএম মেশিনের 8 নম্বরে খাম চিহ্নে দিন বিশ্বজিৎ দাকে, তাহলে বিশ্বজিৎ দ্বারা বামপন্থীরা ওই তৃণমূল নামক যারা অত্যাচার করছে তাদেরকে জব্দ করতে পারবে। যদি বিজেপি তৃণমূলকে জব্দ করত, এতক্ষণ পুরো ক্যাবিনেটের অর্ধেকটা জেলের মধ্যে থাকতো। ছেড়ে রেখেছে কালীঘাটের বিখ্যাত কাকু, তার ভয়েস টেস্ট কোথায় গেল? তাই খোঁচা দিয়ে দিয়ে জাজেরা বলছে আগে রিপোর্ট করাও, এখন রিপোর্ট পাবলিক মনে হলো না, বুঝতে পারছেন? ছেড়ে রেখেছে। তাই তৃণমূলকে দিয়ে, এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে জব্দ করা যায় না। আর যারা মুসলমান সমাজের মানুষ আছেন, তারা বা যারা সম্প্রীতিতে ঐক্যে বিশ্বাসী, তারা ভাবছেন বিজেপিকে আটকাতে হবে, বিজেপি সাম্প্রদায়িক শক্তি তাকে আটকাতে হবে, সুতরাং আসো হাতটা শক্ত করি তৃণমূলের, এটাও দিতে হবে। যদি মনে করেন তৃণমূল বিজেপিকে আটকাবে, এটা দিবাস্বপ্ন দেখা হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী রাত দিন যেভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা মারামারি হিংসা লেগে যাবে, অসীম বিশ্বাস কখনো কোরআন শরীফ নিয়ে কখনো ধর্ম নিয়ে যেভাবে অবান্তর কথা বলছে, অহেতুক হয়রানি তৈরি করার চেষ্টা করছে, তাহলে এতক্ষণ রাজ্য পুলিশ এই শুভেন্দু অধিকারী বা অসীম বিশ্বাসদেরকে জেলের মধ্যে রাখতো। বরঞ্চ তাদেরকে ছেড়ে রেখে আরও সুযোগ করে দিচ্ছে, পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক চাষ করার সুযোগ করে দিচ্ছে, যাতে করে ভোটটা ভাগ হয়ে যায়। একটা ভোট তৃণমূলের দিকে থাকবে, উল্টাটা ভোট বিজেপির দিকে থাকবে। এই ভোট ভাগাভাগি করে ক্ষমতায় একজন থাকবে, অপোজিশনে একজন থাকবে, মানুষের হয়ে কথা বলার লোক কম যাতে হয়ে যায় সেই চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, এক বিধায়ক যদি 293-93টার উপরে ভারী পড়ে, আগামী দিনে একাধিক বিধায়ক অশোকনগর, আমডাঙ্গা, বারাসাত, মধ্যমগ্রাম, তারপরে আছে দীপশিতাদি, দমদম, উত্তরপাড়ায় মীনাক্ষী, আপনার মীনাক্ষীদি, যাদবপুরে আছে আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, ক্যানিং, ভাঙড় থেকে শুরু করে একাধিক এমএলএ যদি বিধানসভার মধ্যে যায়, তাহলে যেই শাসকের আসনে বসুক বা বিরোধীর আসনে বসুক না কেন, বাংলায় ন্যায় হবে, অন্যায় করার সাহস কেউ দেখাতে পারবে না। আপনাদের ভাবতে হবে আপনারা কি করবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার দেশ আমাদেরকে যে সিস্টেমটা দিয়েছে বাবা সাহেব আম্বেদকর তার লিখিত সংবিধানে সিস্টেম আমাদেরকে দিয়েছে, অত্যন্ত সুন্দর সিস্টেম, কিন্তু সিস্টেম পরিচালনার লোকগুলোকে আমরা ঠিক পাঠাতে পারছি না। আপনি চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছে বারাসাত মেডিকেল কলেজ, তো এখানে যারা আছেন শুভবুদ্ধি সম্পূর্ণ অনেক মানুষ আছেন, হ্যাঁ তো ওইটাই বলতে যাচ্ছিলাম এক্ষুনি। শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন, চোখ তুলে নিয়ে চুরি হয়ে গেল, চাকরি পেয়ে গেল, তদন্ত কি হলো? এখনো তদন্ত হলো? কারণ চোরের সাথে তৃণমূলের যোগাযোগ আছে বলে তদন্ত হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি,
এতগুলো রেকর্ড হচ্ছে, এখানে একটা নির্বাচন কমিশনেরও ক্যামেরা আছে। আমি ভুল বললে আমাকে ছেড়ে কথা বলবে না। আমার নামে 17টা মামলা দিয়েছে। 2021 সালে আমার সম্পত্তি বেশি ছিল, মামলা ছিল নীল। 2026 সালে আমার সম্পত্তি কমে গেল, মামলা হয়ে গেল 17টা। হ্যাঁ, এটাই আদর্শগত লড়াই, এটাই হচ্ছে বামপন্থী আইএসএফের যৌথ লড়াই, যে তোলা তুলে খাবো না, পারলে মালার কেসের মালা পরবো, কিন্তু মানুষের কাছে তোলাবাজি কাটমানি নিয়ে সংসার চালাবো না। বন্ধুগণ, তাই আমাদের একটু ভাবতে হবে সিস্টেমে কাদেরকে পাঠাবো। আপনারা বলুন, মেডিকেল কলেজ থেকে রেফার করছে কি করছে না? বারাসাত মেডিকেল কলেজ থেকে রেফার করে কলকাতায় পাঠায় কি পাঠায় না? একটু বলুন না আপনারা। আমি ব্লক হসপিটালের কথা ছেড়ে দিলাম। আচ্ছা, আপনারা বলুন, মেডিকেল কলেজ মিন্স হাইয়েস্ট হেলথের ইনস্টিটিউশন, ওর থেকে বড় আর মনে হয় না। সব রিসার্চ গবেষণা মেডিকেল কলেজে হয়। তাহলে বারাসাত মেডিকেল কলেজ মানে ওখানে সব ধরনের গবেষণা টবেষণার মধ্যে হচ্ছে, ওখান থেকে আবার রুগীকে রেফার করতে হবে কেন? এখানে চলে আসো একটু। ওখান থেকে রুগীকে রেফার করতে হবে কেন? এটা কেমন জানেন? দার্জিলিং হিল ইউনিভার্সিটি দিয়েছে মমতা ব্যানার্জি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, না ডিপার্টমেন্ট আছে না ফ্যাকাল্টিজ আছে। ও নাম কাওয়াস্তে ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট খুঁজে পাওয়া যায় না। ঠিক একইভাবে মেডিকেল কলেজ নাম দিয়েছে, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট খোলে না। কারণ ওটা আছে, বারাসাত সাংগঠনিক তৃণমূলের জেলার নেতাগুলোর সাথে দেখুন বারাসাতের প্রাইভেট হসপিটালের মালিকগুলোর কত ভালো সম্পর্ক। কেন? দত্তপুকুরের সরকারি হসপিটালে যদি এক্সরে মেশিন থাকে, আপনারা কেউ প্রাইভেটে গিয়ে এক্সরে করবেন? তাহলে ওরা মাছি মারবে। ওই জন্য দত্তপুকুরের তৃণমূলের নেতাগুলোর সাথে একটু খোঁজ নিয়ে দেখুন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের মালিকগুলোর কত ভালো সম্পর্ক। হয়তো অনেকে মাছও হারা দেয় যে এক্সরে মেশিন থাকলেও তুমি টেকনিশিয়ান চাইবে না, টেকনিশিয়ান থাকলেও রিপোর্ট করবে যে প্লেটটা, সেটা থাকবে না। যদি ভাগ্য খুব ভালো থাকে, প্লেট থাকলেও রিপোর্টে যে কাগজ প্রিন্ট করা সেটাও থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। একথা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলাম। স্বাস্থ্যমন্ত্রী অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, আমার এই প্রশ্নের উত্তর দিয়েও সৎ সাহস দেখাতে পারেনি। এটা পশ্চিমবাংলার বাস্তব চিত্র। সরকারি হসপিটালগুলোকে মৃতপ্রায় করে বেসরকারি হসপিটাল থেকে মুনাফা লুটার জন্য তৃণমূল এইগুলো কাজগুলো চালাচ্ছে। আর আমরা আপনাদের বলছি, ক্ষমতায় নিয়ে আসুন আমাদেরকে, ব্লক হসপিটালে আপনাদের ট্রিটমেন্টটা যত পেয়ে যাবেন। এর হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতা শহরে যেতে লাগবে না। আপনার কলকাতা পিজি হসপিটাল, এনআরএস চিত্তরঞ্জনের মতো সরকারি স্টার হসপিটালকে তুলে নিয়ে এসে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে আমরা তৈরি করে দেবো। দায়িত্ব নিয়ে বলছি। আপনাকে এখানে জেলার মানুষকে কলকাতার পিজি থেকে চিকিৎসা নিতে হবে না। ক্ষমতায় বামপন্থী আইএসএফকে নিয়ে আসুন, কলকাতার পিজি তুলে নিয়ে এসে জেলায় বসিয়ে দেবে। এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি আবারও বলছি, মাননীয়ার মতো ডবল চাকরির আমি গল্প শোনাচ্ছি না। বলতে পারেন ভাইজান সম্ভব কী করে? রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, কল্যাণীতে হয়েছে। কত টাকার প্রজেক্ট? 850 কোটি টাকার প্রজেক্ট। ও টাকা 1000 টাকা ধরছি, 1000 কোটি টাকার প্রজেক্ট হবে আজকের ডেটে। গত বছরে আমাদের অর্থবর্ষে পশ্চিমবাংলা সরকারের হেলথ বাজেট কত ছিল আপনারা জানেন? কেউ জানেন কি? 25,000 কোটি টাকা। 10.5 কোটি মানুষকে হেলথ ফ্যাসিলিটি দেবে, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ ছিল 10.5 কোটি মানুষের জন্য। গেল কোথায়? খুঁজতে হবে না? এটা কি মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে ছাপিয়ে দিচ্ছে নাকি? আপনার আমার মেহনতের টাকা। সকালবেলা এই বাজারে এসে যিনি সবজি বিক্রি করেন, তারও ট্যাক্সের টাকা ওই 25,000 কোটি টাকাতে আছে। আবার যে এসি রুমে বসে বিজনেস করেন, তারও ট্যাক্সের টাকা আছে। তো টাকাটা গেল কোথায়? আমি তারপরেও বলছি, স্বাস্থ্যসাথী কার্ডে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনারা জানেন? 2025-এর লাস্ট 24 পর্যন্ত 10,000 কোটি টাকা। ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্যসাথী কার্ডে 10,000 কোটি টাকা
অলরেডি খরচ হয়ে গিয়েছে। ওই 10,000 কোটি টাকা যদি সত্যিকারের অর্থে বাংলার মানুষের স্বার্থে যদি খরচ করা হতো, তাহলে স্বাস্থ্যের বিপ্লব হয়ে যেত। 10টা জেলায় 10টা পিজি হসপিটাল তৈরি করে দেওয়া যেত। ওই তথ্য দিয়ে বলছি তো ভাই। এটা আপনার পাড়ার নেতার নাম জানুন না, তৃণমূলের যে আছে সে থেকে আর মমতা ব্যানার্জি পর্যন্ত জানে। নওশাদ সিদ্দিকী যেটা বলে তথ্য দিয়ে কথা বলে। আমার 5 বছরের রাজনৈতিক জীবনে একটা আপনি শব্দ বলতে পারবেন না যে কোনো ধর্ম বর্ণ জাতকে আমি আঘাত দিয়েছি। একটা কোনো শব্দ বলতে পারবেন না যেটা আমি অসত্য বলেছি। আমি রাজনীতি থেকে করে আমি খেতে আসিনি। মানুষ সুযোগ দিলে বেশি করে লড়াই করব, না সুযোগ দিলে লড়াই করে যাব, ছেড়ে চলে যাব না। তাহলে প্রশ্ন করতে পারেন, ভাইজান আপনার স্বার্থটা কি? নওশাদ বাবু আপনার স্বার্থটা কি? হ্যাঁ আমার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া ভাই আমি এক চুল চলিনি। পিঠের দিকটা চেয়ে দেখুন, এখানটা বুঝতে পারবেন। বুঝতে পারছেন এটা কি বলুন তো? ভালোবাসা আপনাদের, এটাই হচ্ছে আমার স্বার্থ। এত ফুল দিয়েছে, গাড়ির হুডে বসেছিলাম, আমি পারলে জামা চেঞ্জ করতে পারি ভাই, আমি দেখাবো বলে আজকে জন্য চেঞ্জ করিনি। আমার স্বার্থটা কি? আপনাদের ভালোবাসা। আমার স্বার্থটা কি? বিনয় বাদল দীনেশ। আমার স্বার্থ আশফাকুল্লাহ। আমার স্বার্থ নেতাজি। আমার স্বার্থ গান্ধীজি। আমার স্বার্থ শহীদ প্রীতিলতা। আমার স্বার্থ গান্ধী বুড়ি। আমার স্বার্থ হচ্ছে আমার স্বাধীনতা সংগ্রামীরা। আমার স্বার্থ আমি জেলে বসে যার জীবনী পড়েছিলাম, যিনি 18 কোটা পার হয়নি, শহীদ গোপীনাথ সাহা, যে তাকে তার ফাঁসি ঘোষণা করে দেওয়ার পরেও 11 দিন সময় পেয়েছিল। ওই 11 দিনের শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড শরীর বেরিয়ে ব্রিটিশদেরকে দেখিয়ে দিয়েছিল যে তোমার ফাঁসি ভারতীয়রা, যোদ্ধারা, বাঙালিরা পরোয়া করে না। এটাই হচ্ছে আমার স্বার্থ। তাদের স্বার্থ কি ছিল? দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে, অত্যাচারের হাত থেকে দেশের নাগরিককে মুক্ত করতে হবে। আর নওশাদ সিদ্দিকীর স্বার্থ খোদার সূচকে 121টা দেশের মধ্যে 104 নম্বরে আবার দেশ চলে গিয়েছে। রাতে কত মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, সকালে কত মানুষ উঠে খাবার পাচ্ছে না, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার লড়াই আমি নেমেছি। এটাই আমার স্বার্থ, এটাই আমার স্বার্থ।